আসসালামু আলাইকুম। আজ ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক উদ্যোগ, অসন্তোষ ভারতের। অবশেষে জানা গেল পাবনায় অস্ত্রধারী যুবকের পরিচয়। তবে কি কামালকে ফেরত দিচ্ছে ভারত? এবার বিস্তারিত। চীনের সঙ্গে বাংলাদেশের নীতি নির্ধারণী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানান। এই অঞ্চলে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর এবং মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের কৌশলগত নৈকট্য। তিনি বলেন, চীনা শিল্পগুলো এ অঞ্চলে এসে উৎপাদন চালাতে পারে এবং চীন সহ উন্নত দেশগুলোতে রফতানি করতে পারে। বৃহত্তর প্রবেশাধিকার ও লজিস্টিক সুবিধা তাদের প্রতিযোগিতা বাড়াবে। এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং জানান, অবকাঠামো খাত ছাড়াও এখন চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের মূল উৎপাদন খাতে আগ্রহী, বিশেষ করে ছাদে সোলার প্যানেল স্থাপন, পাটজাত জ্বালানি, জৈব সার, প্লাস্টিকের বিকল্প উৎপাদন। তিনি বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগে আগ্রহী। এক্সিম ব্যাংকও এসব প্রকল্পে অর্থায়ন করতে প্রস্তুত। ডক্টর মাজুন জানান, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্পে যৌথ বিনিয়োগে আগ্রহী। তারা বছরে ১ মিলিয়ন টন পর্যন্ত পাট ব্যবহার করে জ্বালানি, সার ও প্লাস্টিকের বিকল্প উৎপাদনের পরিকল্পনা করছে। তিনি বলেন, চীনা অর্থায়নে পাট খাতে যৌথ উদ্যোগের ব্যাপক সুযোগ রয়েছে। চীনের আগ্রহকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশকে উৎপাদন ও রফতানির নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবাকে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরে বলেন, আমরা এসব খাতে সর্বোচ্চ গতিতে এগোতে চাই। বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদক চীন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সৌর প্যানেল ও রুফটপ সোলার সিস্টেমে চীনা বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইয়াং ডংনিং জানান, চীনা প্রতিষ্ঠানগুলো এখন এআই এবং ই কমার্স খাতেও বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে, যেখানে চীন ইতোমধ্যে বৈশ্বিক নেতৃত্বে রয়েছে। বৈঠকের শুরুতে হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে বহু প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। এই বৈঠকের পর ভারতের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, চীন নয়, বাংলাদেশের সঙ্গে ভারতই রেলপথ নির্মাণ করবে। দিল্লি বাংলাদেশের জন্য সব করে দেবে বলেও জানান তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে। তবে এই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। শুক্রবার ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। পোস্টে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। তিনি আরও লিখেছেন, তিনি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। তিনি বলেন, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। তিনি বলেন, আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। এছাড়াও তিনি এই প্রক্রিয়াটি শুরু হবে কামালকে দিয়েই এবং এরপর একে একে অন্যদের প্রত্যর্পণ হবে বলেই ইঙ্গিত দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই।
শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াত ইসলামীর ঢাকা ১৭ আসনে আয়োজিত এক যুব ছাত্র নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো। আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। তিনি বলেন, কেউ কেউ ইতোমধ্যে বলছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাল্লাহ জামায়াত ইসলামী বা জামায়াত ইসলামী ছাড়া। আমরা তাদের বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরও বাদ দেব না। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে জাতির দুশ্মন আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। আমরা ওই দুশ্মনের রাষ্ট্রের চাষ আর বাংলাদেশে হতে দেব না। তিনি পুরনো রাজনীতির সমালোচনা করে নতুন ফর্মুলায় দেশ গড়ার ঘোষণা দেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই, সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। তিনি বর্তমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং এটি এখন বাংলাদেশে ফেসি হিসেবে রয়ে গেছে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি এবং মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদীদের ৫টি লক্ষণ চিহ্নিত করে বলেন, এই সকল লক্ষণ আজকে বিদ্যমান। জামায়াত আমির বলেন, পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। জনগণের সরকার কেমন হবে তা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রত্যেক নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। যে সরকার জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না, যে সরকার দুর্নীতিতে জড়াবে না। তিনি আক্ষেপ করে বলেন, বিপুল পরিমাণ রক্ত ও জীবন দিয়ে পরিবর্তন এলেও জনগণ স্বাধীনতার সত্যিকারের সুফল ভোগ করতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, আমাদের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন? ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ ছেড়ে পালায় নাই। দেশের ভেতরে আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি, কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি। ঈশ্বরদীতে বিএনপি জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাবনা ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ উভয় দলের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার শাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে সামনে থাকা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর এবং জামায়াতের সক্রিয় কর্মী। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শরীফ বলেন, জামায়াত কর্মী তুষার মণ্ডল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করেছে। এরই মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তুষার জামায়াত নেতা তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সন্ত্রাসী সকল কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। শাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার বলেন, আজকে জামাতের পূর্ব নির্ধারিত কোনো গণসংযোগ ছিল না। গণসংযোগে কেউ কখনো গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে আসে না। মূলত পুরনো ঘটনার সূত্র ধরেই আজকে মক্কেল মৃধা ও তার ছেলের ওপর হামলা করে তালেব মণ্ডল ও তার সমর্থকরা। তালেব মণ্ডল নিজে গাড়ি থেকে অস্ত্র বের করে তার কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জামাতের নেতাকর্মীরা গাড়িতে করে অস্ত্র নিয়ে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পরে ঐক্যবদ্ধ গ্রামবাসীর ধাওয়ার মুখে নিজেদের গাড়ি বহর ফেলে পালিয়েছে তারা। এসময় সশস্ত্র জামায়াত কর্মীরা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি করে সেই দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। তবে অস্ত্র হাতে ভাইরাল ওই যুবক জামায়াতের কর্মী নন বলে দাবি করেছেন পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্ত্র হাতে ওই যুবক আমাদের দলের কেউ না। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিএনপি জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস। এদিকে আজ শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা সহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে দেখা যায়। বেগম খালেদা জিয়ার সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বলে ডাক্তার AZM জাহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বৃহস্পতিবার জানান, চেয়ারপারসনের চিকিৎসা বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চলছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারকালে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়ি বহরে বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় উল্টো জামাতকেই দুষলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীরা পরিকল্পিত হামলা করেছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে। বিএনপির বিবৃতিতে দাবি করা হয়, জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। নির্বাচনী প্রচারকালে জামায়াত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামায়াত কর্মীরা তাদের উপর মারমুখী আক্রমণ করে। পরবর্তীতে বিএনপির শান্তিপূর্ণ প্রচাররত নেতাকর্মীরা অতর্কিত বিনা প্ররোচনায় তাদের আক্রমণের শিকার হন। রিজভী দাবি করেন, দৈনিক মানব জমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণরত দেখা গেছে, অথচ দুই একটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। সহিংসতায় এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্নচিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয়। প্রিয় দর্শক, আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইল, আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন? অবশ্যই নেওয়া উচিত হবে না। যে লোক বা ব্যক্তি বা বন্ধু, স্বজন, পরিচিত জন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ভঙ্গ করেছে আপনার আস্থা, তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না। তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক NRB বৃহস্পতিবার 27 নভেম্বর নতুন 100 রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে সংশোধিত মানচিত্র দেখা যাচ্ছে, যাতে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 3টি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে। নেপালে জেনজির উত্তাল আন্দোলনের কারণে ওলি সরকারের পতনের পর থেকে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকার, যার প্রধান হিসেবে রয়েছেন সুশীলা কার্কি, এরই আমলে নেপাল এই নতুন 100 রুপির নোট প্রকাশ করল। বৃহস্পতিবার নেপাল রাষ্ট্রীয় ব্যাংক NRBর সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বাজারে ছাড়া হয়। নোটটি ইস্যুর তারিখ 2081 নেপালি বর্ষ, যা 2024 সালকে নির্দেশ করে। 2020 সালের মে মাসে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে লিপুলেখ,
কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল। পরে এটি সংসদে অনুমোদিত হয়। ভারত সেই সময় নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে অভিহিত করে। তখন তারা কাঠমান্ডুকে সতর্ক করে জানায় যে আঞ্চলিক দাবির এই কৃত্রিম সম্প্রসারণ তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত দাবি করে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা তাদেরই অঞ্চল। মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে বৃহস্পতিবার একজন নেপাল রাষ্ট্রীয় ব্যাংক এনআরবির মুখপাত্র বলেছেন, মানচিত্রটি ইতোমধ্যেই পুরাতন 100 রুপির নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে বিভিন্ন মূল্যমানের নোটের মধ্যে যেমন 10, 50, 500 ও 1000 রুপি, শুধুমাত্র 100 রুপি নোটেই নেপালের মানচিত্র দেখা যাচ্ছে। নেপালের নতুন 100 রুপির নোটের বাম দিকে মাউন্ট এভারেস্টের ছবি রয়েছে, যেখানে ডান দিকে নেপালের জাতীয় ফুল রডোডেনড্রনের জলছাপ রয়েছে। নোটের কেন্দ্রে নেপালের ফিকে সবুজ রঙের মানচিত্র রয়েছে। নেপালের নতুন মুদ্রা নোটে তাদের মানচিত্রে 3টি বিতর্কিত ভারতীয় অঞ্চল অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে, যেখানে লেখা আছে লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান। নোটের পেছনের দিকে একটি শিংযুক্ত গন্ডারের ছবি রয়েছে। নোটে একটি সুরক্ষা থ্রেড এবং একটি কালো বিন্দু আছে। নেপাল 5টি ভারতীয় রাজ্যের সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে 1850 কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে নিয়েছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।